আচ্ছা, আমরা বেশিরভাগ সময় কি ভাবি? ভাবি যে টাকা পয়সার খেলাটা আসলে বুদ্ধি আর পড়াশোনার, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো এটা তার থেকেও অনেক বেশি আমাদের আচরণের খেলা। তো চলুন আজকে টাকার পেছনের এই অবাক করা মনোবিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। আপনাদের কাছে একটা প্রশ্ন। ধরুন দুজন মানুষ, একজনের হার্ভার্ডে ডিগ্রি আছে, মস্ত বড় এক কোম্পানির এক্সিকিউটিভ, আর অন্যজন একজন সাধারণ দারোয়ান। এখন বলুন তো, এদের মধ্যে কে বেশি ধনী হতে পারে? উত্তরটা কিন্তু শুধু অবাক করার মতোই নয়, এটা টাকা নিয়ে আমাদের এতদিনের সব ধারণা একেবারে ওলটপালট করে দেবে। চলুন এই দুজনের জীবনের দিকে একটু তাকানো যাক। একদিকে রোনাল্ড রিদ, পেশায় একজন দারোয়ান, যিনি খুবই সাধারণ একটা জীবন কাটাতেন। আর অন্যদিকে রিচার্ড ফাসকন, হার্ভার্ড থেকে এমবিএ করা একজন এক্সিকিউটিভ। জীবনযাপন ছিল যাকে বলে একেবারে বিলাসবহুল। কিন্তু শেষটা কেমন হলো জানেন? ওই সাধারণ জীবন কাটানো মানুষটি মারা গেলেন $8 মিলিয়ন সম্পদ রেখে। আর সে হাই প্রোফাইল এক্সিকিউটিভ নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হলেন। ভাবা যায়? এই গল্পটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে একটা জরুরি সত্যি দেখিয়ে দেয়। আর্থিক সাফল্য কিন্তু সার্টিফিকেট বা আইকিউ এর ওপর নির্ভর করে না। আসল খেলাটা হলো আচরণের, আপনার ব্যবহারের। আর এটাই হলো আসল কথা। দেখুন, আপনি হয়তো ফিন্যান্সের সব কিছু জানেন, সব থিওরি আপনার মুখস্থ, কিন্তু যখন পরিস্থিতি কঠিন হয় তখন যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন, তাহলে কিন্তু সব শেষ। টাকা পয়সার খেলাটা আসলে মাথায় জেতা হয় না, জেতা হয় নিজের আবেগ আর আচরণকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা প্রায়ই দেখি না যে মানুষ টাকা পয়সা নিয়ে কেমন যেন অদ্ভুত সব সিদ্ধান্ত নিচ্ছে? আমাদের কাছে হয়তো সেটাকে পাগলামি মনে হয়, কিন্তু আসল কথাটা হলো তাদের নিজেদের কাছে সেই সিদ্ধান্তগুলো কিন্তু একদমই স্বাভাবিক। চলুন তো দেখি এর পেছনের কারণটা কি। ব্যাপারটা খুব সহজ। ধরুন কেউ এমন সময়ে বড় হয়েছেন যখন দেশে দুর্ভিক্ষ চলছিল। তার কাছে টাকা জমিয়ে রাখাটাই হবে জীবনের সবচেয়ে বড় কাজ, তাই না? আবার ধরুন আরেকজন বড় হয়েছে এমন এক সময়ে যখন শেয়ার বাজার রকেটের গতিতে উপরে উঠছে। তার কাছে তো ঝুঁকি নেওয়াটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার মনে হবে। আসলে কেউই পাগল নয়, প্রত্যেকের টাকার দুনিয়াটা তার নিজের অভিজ্ঞতা দিয়ে তৈরি, সবার বাস্তবতাটাই আলাদা। আর আমাদের এই ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরেও আরও দুটো অদৃশ্য শক্তি আছে, যা আমাদের আর্থিক জীবনকে আড়ালে থেকে নিয়ন্ত্রণ করে। একটা হলো ভাগ্য, আর অন্যটা হলো তারই মুদ্রার উল্টো পিঠ, অর্থাৎ ঝুঁকি। আর তাই মর্গান হাউজেলের এই কথাটা মনে রাখা খুব জরুরি। কোনো কিছুই ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা মনে হয়। মানে কারো বিরাট সাফল্য দেখে ভাবার কারণ নেই যে সে একাই সব করেছে, সেখানে ভাগ্যের একটা বড় হাত থাকতে পারে। আবার ঠিক সেভাবেই কারো ব্যর্থতার পেছনেও থাকতে পারে দুর্ভাগ্য বা অপ্রত্যাশিত কোনো ঝুঁকি। বিল গেটসের উদাহরণটা ভাবুন তো। তিনি এমন একটা স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে সেই সময়ে কম্পিউটার ছিল। এটা ছিল এক কথায় মিলিয়ন টু ওয়ান লাকি চান্স। কিন্তু গল্পের আরেকটা দিকও আছে। তার মতনই মেধাবী একজন বন্ধু ছিলেন, কেন্ট ইভান্স। মাইক্রোসফট শুরু করার আগেই এক পর্বতারোহণ দুর্ঘটনায় তিনি মারা যান। এটাও ছিল একটা মিলিয়ন টু ওয়ান ট্র্যাজেডি। দেখুন, একই গল্পের দুটো পিঠ, একদিকে ভাগ্য, আরেকদিকে ঝুঁকি। এখন কথা হলো, ভাগ্য আর ঝুঁকি তো আর পুরোপুরি আমাদের হাতেই নেই, তাই না? কিন্তু যা আমাদের হাতে আছে তা হলো কষ্ট করে অর্জিত সম্পদকে ধরে রাখা। আর এখানেই কিন্তু ধনী হওয়া আর ধনী থাকার মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সম্পদ অর্জনের জন্য যে সাহস আর ঝুঁকি নেওয়ার মানসিকতা দরকার, সেই সম্পদ ধরে রাখার জন্য লাগে ঠিক তার উল্টো জিনিসটা। ধনী হতে লাগে প্রচণ্ড আশাবাদ, বড় বড় স্বপ্ন। আর ধনী থাকতে লাগে কিছুটা ভয় আর নম্রতা। এই চিন্তাটা মাথায় রাখা যে যা কিছু পেয়েছি তা এক মুহূর্তে চলেও যেতে পারে। জেসি লিভারমোরের গল্পটা শুনলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তিনি ধনী হওয়ার খেলাটায় একজন মাস্টার ছিলেন, কিন্তু ধনী থাকার খেলাটা তিনি কখনোই শিখতে পারেননি। তার জীবনের ওঠানামার দিকে একবার তাকান। ১৯০৭ আর ১৯২৯ সালের ভয়াবহ মার্কেট ক্র্যাশে তিনি মিলিয়ন মিলিয়ন, আজকের হিসাবে $1 বিলিয়ন কামিয়েছিলেন। তিনি বারবার বাজারকে হারিয়েছেন,
কিন্তু ওই যে বলছিলাম, অতিরিক্ত ঝুঁকি নেওয়ার অভ্যাসটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ১৯৩৪ সাল আসতে না আসতেই তিনি তার সবকিছু হারালেন, আর শেষ পর্যন্ত দেউলিয়া অবস্থায় আত্মহত্যা করলেন। দেখুন, তিনি ধনী হওয়ার খেলাটা বারবার জিতেছেন, কিন্তু টিকে থাকার খেলায় বুড়িতরা হেরে গেলেন। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত সম্পদ জমানো, এর আসল উদ্দেশ্যটা কি? শুধুই কি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বাড়ানো? না, একদমই না। আসল সম্পদ মানে কিন্তু ফেরারি বা দামি ঘড়ি নয়। আসল সম্পদ হলো সকালে ঘুম থেকে উঠে এটা বলতে পারার ক্ষমতা যে আজ আমি যা খুশি তাই করতে পারি। এই যে নিজের সময়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এই স্বাধীনতাই হলো টাকার দেওয়া সবচেয়ে বড় পুরস্কার। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো। ধরুন রাস্তা একটা দারুণ ঝকঝকে স্পোর্টস কার দেখলেন, তখন ঠিক কি মাথায় আসে? আপনি কি ভাবেন, বাহ, যে চালাচ্ছে সে তো দারুণ একজন? নাকি আপনার মাথায় আসে, ইস, আমার যদি এমন একটা গাড়ি থাকতো? একেই বলা হয় ম্যান ইন দ্য কার প্যারাডক্স। মানে আমরা প্রায় ভাবি যে দামি জিনিস কিনলে সবাই আমাদের খুব সম্মান করবে, কিন্তু বাস্তবে কি হয়? মানুষ ওই দামি জিনিসটা দেখে আর মনে মনে সেটা নিজের জন্য চায়। গাড়ির মালিককে নিয়ে কিন্তু তারা এক মুহূর্তও ভাবে না। তার মানে টাকা খরচ করে সম্পদ দেখিয়ে সম্মান কেনার চেষ্টাটা আসলে প্রায় সময় ব্যর্থ হয়। তো এতক্ষণ আমরা যা যা জানলাম, চলুন সেগুলোকে একসাথে করে সম্পদ নিয়ে আমাদের চিন্তাভাবনার ধরনটাকেই একটু নতুন করে সাজাই। খুব সহজ কথায়, আসল সম্পদ হলো সেই টাকাটা যা আপনি খরচ করছেন না। এটা হলো আপনার ব্যাংকে থাকা সেই অ্যাসেট যা এখনো কোনো দামি জিনিসে পরিণত হয়নি। এক কথায়, আসল সম্পদ হলো অদৃশ্য। আর এই অদৃশ্য সম্পদ অর্জনের একটা দাম আছে, বিশেষ করে যখন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। এই দামটা কিন্তু টাকা নয়, এই দামটা হলো মানসিক। বাজারের ওঠানামা, ভয়, সন্দেহ আর অনিশ্চয়তাকে সহ্য করার যে ক্ষমতা, এইটাই হলো সেই আসল দাম যা আপনাকে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন এনে দেয়। তাহলে সব মিলিয়ে আমাদের নতুন দর্শনটা কি দাঁড়ালো? খুব সহজ, ৩টে ধাপ। ১ নম্বর, ধৈর্য আর সঞ্চয়ের মাধ্যমে সম্পদ তৈরি করুন। ২ নম্বর, সেই সম্পদ ধরে রাখুন নম্রতা আর সবকিছু হারাতে পারি এই ভয়টাকে সঙ্গী করে। আর ৩ নম্বর, এই সম্পদকে ব্যবহার করুন নিজের সময়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য। তাহলে শেষ কথা এটাই, সম্পদ মানে ওই দামি গাড়ি বা বড় বাড়ি নয় যা সবাই দেখতে পায়। আসল সম্পদ হলো সেই সঞ্চয় যা চোখে দেখা যায় না। এটাই আপনাকে অপশন দেয় আর জীবনের অপ্রত্যাশিত ঝড়গুলো সামলানোর মতো শক্তি দেয়। এই পুরো আলোচনার শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করার পালা, আপনার সেই অদৃশ্য সম্পদটা ঠিক কি, যা আপনাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে সত্যিকারের স্বাধীনতা আর নিরাপত্তা দিতে পারে?